আমি মেয়ের বিচার হোক, এই মেয়ে কিভাবে আমার ছেলের এইভাবে মারছে। আমার ছেলের দূরে আমার বড় ছেলে আকাশে চাঁদের মতো আছিল, ছেলেরা কিভাবে ভুলে করছে। বাড়ি থেকে পাবিতে দিছে নদীটা মার গলা চাই ধরে কান্না করছে। আমি বিদেশ চাইলে ওই অমুক করুন তমুক করুন কত কিছু মার আশা দিয়েছে। এখন আমি দেশবাসীর কাছে অনুরোধ করি সবাই যেন এই আমার ছেলের বিচার হয়, যেন মেয়ে যেন বর্ষা সর্দি যেন এই দাবি আমার। মায়ের নাই কে কথা আমি তো অস্থির হয়েছি। আমার ছেলে আমি কান্না করতে করতে ঘরে গইতে গইতে চিল্লাই দিত না টাকা কোনো সময়। আবার হিয়া যদি টাকা চাইতো তাহলে এর বিকাশ নাম্বার দিত না, এর তো নাম্বার আসিল, ফোন আসিল, কইতো এর নাম্বার বর্ষার নাম্বারে দিছে, বর্ষার নাম্বার দিয়ে তোর তুই যদি টাকা দেয় সেই নাম্বারে দিস। ও একটা ফ্যাশনের মধ্যে রাখছে আমাদেরকে, ওই দারোগা মনে ওদের থেকে আমার একটা ততটুকু আমরা চিন্তা করছি। তো ওই মনে হয় টাকা টুকা খাইছে বা যা কিছু করছে, এর আগেও নাকি কিছু কিছু করছে। দারোগা আমাদের বলছে যে আগেও অতীতের একটু এর ইতিহাস আছে, এর মেয়ে কিডন্যাপ করছে, ওটা করছে, সেটা করছে, যা যা বলছে ও দুই একটা বলছে, সবকিছু বলে না। তো এখন আমরা কি লাস্ট নিয়ে যান। ছেলে এরকম কোনোদিনও করতো না। আমার ছেলের দিল একদম নরম। নোয়াখালীর ছেলে আমজাদুল ইসলাম জ্যাকি 2018 সালে পড়াশোনার জন্য ঢাকায় আসেন তিনি। তখন পরিচয় হয় বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তারের সঙ্গে। বোনের দাবি জ্যাকির ছোটবেলা থেকেই নায়ক হবার ইচ্ছে ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে দুবাই ফেরত জ্যাকিকে ব্ল্যাকমেইল করে 2022 সালে জোরপূর্বক গোপনে বিয়ে সংসার করেন এই বর্ষা চৌধুরী। হাতিয়ে নেন স্বর্ণ, টাকা পয়সা, এমনটিই দাবি করেছেন জ্যাকির বাবা মা। বিষয়টি বাবা মায়ের কাছে গোপনই কাল হয়ে দাঁড়ায় তার। জ্যাকিকে 2023 সালের মার্চ মাসে পঞ্চম রমজানে বর্ষার নিজের বাসায় হত্যা করা হয়। এমনকি হত্যাকাণ্ড ধামাচাপা দিতে নাটক সাজাতে দেখা যায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাসীন নেতা নেত্রীর মাধ্যমে। বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এক বিশেষ অনুসন্ধানে জ্যাকের বাড়িতে গিয়ে উঠে আসে নানান চাঞ্চল্যকর তথ্য। চলে আসি নোয়াখালীর বসুরহাট থেকে চরহাজারি গ্রামের 8 নং ওয়ার্ডে আমজাদুল হক জ্যাকির বাড়িতে। এবং এখানে এসে আজকে জুম্মার দিন এবং জুম্মার নামাজ পড়ে আল্লাহর কি রহমত দেখেন পেয়ে গেছি। যে ঘটনাটা আপনারা জানতে চাচ্ছেন যে আসলে জ্যাকি খুন হয়েছে নাকি তাকে আত্মহত্যার নাটক চালিয়ে শেষ করেছে। জ্যাকির ছোট ভাই, আমরা একসাথেই নামাজ পড়েছি এবং তার থেকে জানবো এর দর্শক কিন্তু আপনাকে দেখছে, দর্শককে বলবেন আসলে আপনার ভাই খুন হয়েছে নাকি হচ্ছে তাকে আত্মহত্যার নাটক চালিয়ে একটা প্রতারক মেয়ে এবং মা সবাই মিলে তাকে রমজান মাসে তাকে হচ্ছে মূলত বাসায় মেরে ফেলা হয়েছে। এবং সেই বিষয়টা কিন্তু তথ্য জানার জন্য কিন্তু আমি এসেছি। বলবেন আপনাকে পুরো দেশবাসী দেখছে, বলেন মূল ঘটনা কি হয়েছে। মূল ঘটনাটা হচ্ছে যে আমার ভাইয়া একটু ইয়ার কারণে প্রবাসে গিয়েছিল, আম্মু পাঠাইছে, প্রবাসে কিছুদিন থাকতো, অনেকদিন ছিল প্রবাসে। ওইখান থেকে কিভাবে বর্ষা চৌধুরী নামক মেয়েটার সাথে ভাইয়া যোগাযোগ হয় এবং কিভাবে তাদের কন্ট্যাক্ট হওয়ার পর ওরা কিভাবে রিলেশন বা কোনো কিছুতে জড়ায়, বিয়ে বা কিছু করছে এবং আমাদেরকে না জানায়, কাউকে না জানায়, ফ্যামিলির কাউকে না জানায় বা ওখানে যাদের কাছে ছিল ওদেরকেও না জানায়। বর্ষা চৌধুরী যিনি উনি পরিকল্পিত নাকি কীভাবে ভাবে ওনাকে ভাইয়াকে ওইখান থেকে নিয়ে আসছে, ওইখান থেকে নিয়ে আসি ওনার কাছে আটকে রাখছে। এখানে আমাদের বাড়িতে বা কারোর সাথে যোগাযোগ, ইভেন কি কারোর সাথে কথা বলার থেকে কারোর সাথে ছিল না, কারোর সাথে যোগাযোগ কিংবা ছিল না আমাদের। মাঝে মধ্যে আমরা ভাই দুইটা, আমাদের ভাই একটা, আমি একটা, আমাদের মাঝে মধ্যে কল দিত, আম্মুর সাথে কথা হতো না। আম্মুরা বলছিল যে আমি বিয়ে করছি, বাড়িতে আসবে, ওইটা জিজ্ঞেস করছিল যে বাড়িতে আসবে না, আম্মু নিতে চান আর কি। তো এই পরে পরে আমাদের এটা নিয়ে জানানো হয়েছে যে, তো পরে আমরা মাঝে মধ্যে কথা বলতাম, আমাদের সাথে কথা বলতো, বেশিরভাগ কথা হতো না। ওরে এত চাপে রাখছে যে ওর ফোন পুরা হ্যাকিং এর মধ্যে রাখছে। ইভেন কি
ও মানে ওয়াশরুমে আমরা শুনতাম যে মানে ওর সাইডের আওয়াজটা যে বোঝা যেত না যে ওয়াশরুমে, তো ওয়াশরুমে যে 3-4 মিনিট আমাদের সাথে কথা বলতে হতো, এবং কি আমাদের সাথে কথা বলতে পারতো না, আম্মুর সাথে জোর করে আমরা কথা বলাতে পারতাম না যে 1 মিনিট 2 মিনিট কথা বলো। এইভাবে চলতেছিল, অনেক দিন গেছে। ইভেন ও মানে উনি তো একটা ইনফ্লুয়েন্সার নাকি সামথিং, উনি এটা মানে ফেসবুক মানে এটা স্বীকারও করতেছে না যে ভাইয়ারে বিয়ে করছে বা কিছু। তাও ভাইয়া মানে এটা কি মানে ওরা কেন বিয়ে করছে না করছে আমরা অনেক জিজ্ঞেস করছি। আপনারা কি শেষ পর্যন্ত কাবিননামা পেয়েছেন কিনা? আপনাদের কাছে কাবিননামা আছে? এখনো আমাদের কাছে কাবিননামা আছে। ও বিয়ে করছে যে ও নিজে আমাদেরকে পাঠাইছে, এবং এটা নিয়ে মানে আমাদেরকে ছবি দিছে, ওদের কাপল পিক দিছে, এই সব কিছু দিছে। আর কিন্তু আমরা তো ওগুলো দেখতে চাই না, বা আমরা তো জানি না এটা পরে বা এরকম ভাবে দাঁড়াবে বা এরকম কিছু। আম্মু বলছে ওরা ডিভোর্স দিয়ে দিতে বা কিছু, কিন্তু ও মানে এটা নেয় না, ওরা চাপে রাখছে। মানে ও যে আমাদের সাথে ওর পার্সোনাল কোনো বিষয় শেয়ার করবে ওইরকম কোনো মানে ছিল না। আচ্ছা, তুমি একটু বলবো তোমার নাম এবং হচ্ছে তুমি জাকির মানে কততম ভাই, এটা একটু বলবো। আমার নাম হচ্ছে আরাফাত রহমান সামির, আমি জাকির ছোট ভাই। আমার ভাই আরেকটা আছে, ওইটা মেজো, ও ইয়েতে থাকে, ইউএসএ থাকে। তোমরা কয় ভাই বোন? আমরা হচ্ছে 4 ভাই বোন, ভাইয়া একটা, আর আমরা 2 ভাই আর 1 বোন। বোন কি ছোট? না, বড় বোন বিয়ে হয়ে গেছে। ভাইয়ার সাথে তো আম্মু কথা বলতো না, তো আমাদের সাথে মাঝে মধ্যে 3-4 দিন পর 1 মিনিট 2 মিনিটের জন্য কল দিত। তো ফাইম বিয়ার সাথে মনে হয় ঢাকাতে দেখা হয়েছে বা এরকম কিছু হয়েছে, তো আমাদের সাথে তো মানে 2-3 মিনিট কল দিত। পরে মানে আফু আছে আমার বোন, ওর কাছে মনে হয় হয়তো টাকা চাইছে বা এরকম, মানে 2-3 দিন আগে মানে হয়তো মানে কি দাঁতে বা কিছু ইয়া করবে, চিকিৎসার জন্য হয়তো টাকা চাইতো বা কিছু এরকম কিছু হবে। তো এটা চাইতো তো আমরা তো দিতাম না। ইভেন কি আমার কাছেও 2 দিন আগে, মারা যাওয়ার 2 দিন আগে টাকা চাইছে। মানে আমি তো আর আম্মুরে বলি না, মানে আম্মুরে কত টাকা চাইছে? সবার থেকে, আপুর থেকেও চাইছে, আমার থেকেও চাইছে, মানে 20,000 10,000 যার থেকে যে পাইছে। তো মানে টাকা তো দিই না, আমরা তো ভাবছি হয়তো টাকাটা কে চাইছে, জ্যাকি চাইছে নাকি জ্যাকি চাইছে নাকি জ্যাকিকে চাওয়ানো হয়েছে, ওইটা তো আমরা জানি না। ভাইয়ার তো কি জন্য লাগবে, ওর তো কোনো কাজ নাই, ও তো ওর কাছে আছে, ও তো বলছে যে মানে মেয়ে তো ওরা রাখবে, তাহলে ও আমাদের থেকে কেন টাকা চাইবে? আমার তো টাকা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো পরে মানে এই জিনিসটা পরে মানে আমরা ইফতারি এটা হচ্ছে যে মানে আমরা ইফতার করতে বসছি সবাই মিলে, আমরা মানে আমার ভাই আর আম্মু সবাই মিলে আমরা ইফতার করতে বসছি। ওই টাইমে ইফতারের 10 মিনিট আগে মানে বলা হয়েছে যে ফাইম বিয়ারে কল দিছে, ভাইয়া কল দিয়ে বলতেছে যে মানে তোরা কি করস, কি অবস্থা, আম্মু কোথায়, মানে সবাই কোথায়, সবাই কি করতেছে। তো আমরা বলতেছি যে আমরা ইফতার করতেছি 10 মিনিট পর আমরা কল দিই। তো ঠিক আছে, তাহলে তোরা 10 মিনিট পর কল দিয়ে ইফতার কর। তো তুই কই? এরপরে ওর মানে আর কিছু জানানো হয়নি, আর কিছু জানা নাই আমাদের। আমজাদুল ইসলাম জাকির পাশের বাড়ি, আমরা একই এলাকার। এই এলাকার নাম? এই এলাকার নাম হচ্ছে সরাহাজারি, কোম্পানিগঞ্জ সরাহাজারি, 8 নম্বর ওয়ার্ড, আমাদের পাশের বাড়ি। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে আবুল কাশেম। আপনি দেশের বাইরে থাকেন? আমি তখন দেশের বাইরে ছিলাম, সৌদিতে ছিলাম, প্রবাসে ছিলাম। আমজাদুল ইসলাম জাকি আমাদের সাথে, আমার এক বেশ জুনিয়র ছিল, আমরা একসাথে চলাফেরা করতাম, একসঙ্গে খুব আমার সাথে ক্লোজ ছিল। ছেলেটা এমনি হাস্যোজ্জ্বল ছিল, সবার সাথে খুব হাসি মাতে কথা বলতো, খুব ভালো ছিল, এবং এদের ফ্যামিলিগতভাবে খুব প্রভাবশালী ছেলে। সে যে ধরনের ছেলে, আমার মনে হয় না সে নিজ থেকে আত্মহত্যা করবে, সে অর্থনৈতিকভাবে কোন দিক থেকে তারা দুর্বল না। তো জিনিসটা একটু ক্রিটিক্যাল মনে হয়েছে। আসলে বিস্তারিত আমরা জানি না, যেহেতু হে বাইরে ছিল, সে তো আসতে চাইছিল বলতে, সে আমি যতটুকু শুনছি, পরে আমি কয়েকটা নিউজ দেখছিলাম, মেয়েটা নাকি আরো 2টা না 3টা বিয়ে হয়েছিল, যতটুকু শুনছি। তো এরা ছেলেরা যতটুকু খুব প্রভাবশালী ফ্যামিলি ছেলে, এরা হুমকি স্বরূপ একটা আছে, মানে এখানে যাতে না আসে। জানাজাতে অংশগ্রহণ করতে পারিনি, ঢাকা ছিলাম আমি। তো আমি যতটুকু শুনেছি, ওই যে মেয়েটা বিয়ে করছে, ওই মেয়েটাকে তাকে মানে পরিকল্পিতভাবে হত্যা করছে। স্বাভাবিক মৃত্যু, সে তো আমাদের পক্ষে না মরণ, সে তো মরছে মনে ঢাকাতে মরছে। ওখানে আমরা জানছি যে কি মনে করেন, সেই মনে করেন ইফতারের 5 মিনিট আগে মার লগে মনে করেন কোনো কথা বলছে, ইফতারের 5 মিনিট আগে তার মার সাথে কোনো কথা বলছে। তখন সে আমরা জানছি জানা কথা, তখন সে ওইখানে বেড়ে দিয়েছে, মনে হয় বন্দি অবস্থা ছিল। মেয়ে এমনকি তার থেকে মোবাইল লই, তার কথা 2 আর কবে আলাই দি, ইয়ার ছেলের থেকে মোবাইল লই আলাইতো মেয়ে, তার মা বাবার সাথে মনে হয় ঠিকমতো যোগাযোগ করতে দিত না, বুঝলেন। তখন ছেলে ওই টাইমে মনে হয় তার মারা বলছে যে মা আমার বাঁচাইতে হইলে আমার খবরটা না, আমারে ইয়া করা, আমার লোক কথা কই, বুঝলেন। তখন তার মা কইছে যে ওর ছোট ভাই মেজোটার লোক কথা, মেজোটা মার লোক আনলো কথা কই পেলাই দিয়ে, কথা বলে দিয়ে কইছে এর মা যখন মারা কইছে, মা কইছে এখন ইফতার টাইম গেছে,
তোরা বিষয় ইফতার করি তোরার পরে দিয়ে এলো কথা বা ইফতার শেষ করি তার কথা। তার ছেলে যে বিপদে ছিল সেটা তো মার জানা নাই মনে করেন। পরবর্তী শোনা কথা তার বোনের লগে মনে করেন, বোন মনে করেন শ্বশুর বাড়ি ছিল, বোনের লগে একই কথা বলছে যে বোন এক আছে, হ্যাঁ এক আছে, আমি যে তোর লগে মনে করেন এখন তো শেষ কথা বলতেছি যে আমার যে পরিস্থিতি আমি দেখতেছি আমার বাঁচার কাউ নাই। তখন মনে করেন এবার ইফতার প্রিয় শেষ করি এবার এর মার লগে মনে করেন কথা কবেলা যখন খেতে তখন তখন তার মোবাইল আর বদ্ধ, তখন মার লগার কথা অনো কথা আর কইতে আনো তরাবির পরে দিই আমরা তরা বিশ্বাস করি, তরাবির পরে দিই তার মনে করেন মৃত্যু খবর আছে। ওই মেয়ে মনে করেন ফোন দিছে, আচ্ছা আচ্ছা, যে মেয়ে বিয়ে করছে ওই মেয়ে মনে করেন তালায় ফোন দিছে, এর মার কাছে বাবার কাছে ফোন দিছে। আমার নাম জাফরুল্লাহ, নাতি সম্ভব বা ভাষাপতি উদ্যোগ মনে করেন এর মনে করেন মা বাপ গেছে না ওখানে, এর বাপ গেছে মনে করেন এলাকার চেয়ারম্যান, এর মামা, এর মামাও গেছে বুঝছেননি গেছে মামলা তো হবে ওখানে তো মেয়ের লোক ওখানে তো এরা কথাই খায় কথাই বলতে পারে না। মেয়ে ওইখানে মনে কি গিয়া মেয়র না কি বল আমলিগের নেতা না কি আসলে মেয়ে এক ইউনিয়নের নেতা আর এক ইউনিয়ন মেয়ে বোন নেতা বলে বুঝলেন। এগুলা মানে শোনা কথা আমরা শুনছি, ওরা যারা আছে এরা বলছে আর কি। এটা উপরালার সেটা উপরালাই মনে করেন ভালো জানে কার বিচার কিভাবে হবে বা কিভাবে করবে বুঝলেন। ওই ছেলে তো মনে করেন তো বাড়িতেও ছিল না, তো মনে ডুবেছিল, ডুবের থেকে আইসার ওখানে মনে তারা জব্দ তারে ওই কিছু মনে বাড়িতে আসবেলাই জানো তারে মেয়ে ছেলেটা বাড়িতে আসবেলাই জানো ডুবের থেকে যখন ঢাকাতে বাড়িতে আসে। ভালো ছেলে এত সবারই জিজ্ঞেসে ভালো ছেলে, কোনো ইয়েতে ছিল না বুঝছেন। এই ছাত্র মানুষের মনে সবার কাছে ভালো ছিল মনে করেন। এর লোক তো টাঙ্গাই উঠতে আর না, তাহলে তো মনে করেন আমলিগের সব মনে করেন নেতা এর লোকের দায় আর না, তো এরা ওখানে খায় কথা তো বলতেন না এর লোকে। তার মনে করেন যেকির বাবা বলছে শুনছি আর কি, কম মেয়ের স্বামী হচ্ছে না কে করছে, কম মেয়ের কাছে ওটা কোনো ইয়া নাই, অনুভব নাই। হে নিজে মনে করেন সবকিছু করতে সবকিছু ইয়ে করছে বুঝেন না কি বলছে। তার মারিয়ে হালাইছে, মেয়ে মারিয়ে হালাইছে, আর মেয়ে মনে কর তার ছেলের বাবা তো সবকিছু তার দেখছে না ওখানে মনে করেন যে আকৃতিটা যে বা মাছে বা যেগুলা করছে ওগুলা ছেলে বাবা দেখছে না, ছেলের মামা দেখছে না, না লাশ দেখছি আমরা তো তার এইটা না দেখছি। তার মনে করেন যেদিকে মনে করেন আঘাত হয়েছে ওইদিকে তো আমরা দেখতে পারি না। ওরা ওখান থেকে মনে হয় এগুলা এখানে ইয়ে করে দেবো, ওখান থেকে তারা দোয়া দেয় মনে করেন পরিষ্কার করে কোয়ার আনছে। কার কাছে বলুন বিচারটা কার কাছে মনে হয় যে এখানে এলাকার হইতো, এলাকার কাজ যদি করতে করাতে এলাকার মানুষের মধ্যে প্রতিবাদ চলতো, ওখানে তো মনে হয় আমরা যাই ওনার প্রতিবাদও করতে পারিনি। দেশবাসীর কাছে বিচার, দেশবাসী বিচার কার করবে? হে আসেনি যে মনে করেন যে মাছে উনি হে কি আমাদের এলাকায় তো না, এই তো মনে করেন আরেক এলাকায় আছে। তো ওই এলাকাতে যদি আমরা যদি এটা সত্য প্রমাণ করি, যদি মেয়েরা বিচার করতে পারেন করেন না বিচার চাই। মানে ও নাকি আমাদের কল দিছে নাকি কিছু, আমাদের আমরাও কল দিই নাই। আমরা তো ভাবছি জিনিসটা নর্মাল, তারাবিটারা ইত্যার সময় তারা বিশেষ করে পরে না হয় কল দুমটা রাত্রে তো আমরা কথা বলি। তো পরে এই জিনিসটা জানানো হয় না, তারাবির নামাজ পড়ছি আমরা, তারাবির নামাজ পড়ে বাড়িতে গেছি, ফাইম বিয়ে আসি বলতেছে যে ওরা জানাইছে মানে ভাইয়া নাকি গলায় ফাঁস দিছে। এই জিনিসটা তো মানে কোনোভাবে বিশ্বাসযোগ্য না যে ভাইয়া গলা ফাঁসি দিবে বা কোনো কিছু বা নিজে আত্মহত্যা করবে। ওর এর থেকে খারাপ সিচুয়েশন গেছে বা সব কিছু গেছে, ও মানে ফাঁসি দিবে বা এরকম কোনো কিছু চিন্তাই করতো না বা সে আরো ইয়ে করবে। কিন্তু এই জিনিসটা যে পরিকল্পিতভাবে ওরে মানে ফাঁসানো হয়েছে বা মানে বন্দি করে, এই জিনিসটাতে এভাবে বোঝা যায় ওরে বন্দি করে, ওরে আটক করে, মানে ওর ফোন সবকিছু হ্যাক করে মানে ওরে ইয়ে করা হয়েছে। তো এই জিনিসটাতে পরিকল্পিতভাবে হত্যা বা হত্যাকাণ্ডে বলা হয়। যাই কি ভাইয়া কত বছর ডুবাই ছিল বলতে গেলে বেশি দিন হয় নাই, মানে অল্প কিছু, মানে 1 বছর এরকম সামথিং হবে। হ্যাঁ এরকম সামথিং ভাইয়া, মানে ভাইয়া কি পরিমাণ টাকা, ভাইয়া আমাদের কাছে কোনো টাকা দিত না। সো ও নিজে মানে ইনকাম করে আমাদের টাইম ফ্যামিলি চলার, ওরে তো ফাটাই নিয়ে ফ্যামিলি চলার জন্য টাকা ইনকাম করতো, ওরা ফাটাইছে ও নিজের খরচ নিজে ইয়ে করবে ওই জন্য ফাটাইছে। সো ও গেছে নিজে ইনকাম করতো, নিজে ইয়ে করতো, এই জন্য পরে ইয়ে করছে। ভাইয়ের উপরে মূলত ক্ষিপ্ত ছিল, আব্বুকে জানানো হয় না বিয়ে করছে, যে শুধু আম্মুকে জানাইছে। তো আম্মু তো ক্ষিপ্ত ছিল, আম্মু কথা বলে নাই। আম্মুর সাথে কথা বলতে ট্রাই করছে অনেক, তো আম্মু বলছে যদি ওরে ডিভোর্স দাও বা এই মহিলা খারাপ, এই মহিলা এটা সেটা। এবং ইভেন কি আমার মেজো মামি ওরা ঢাকায় থাকতো, ওনারা নিজেরাও বলছে যে এই মহিলা খারাপ, এই মহিলার সাথে জড়াইলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইভেন কি হয়েছে মানে সব কিছু ধ্বংস হয়েছে। তো এই কথাটা মানে এইটা আর কি, এই জন্য আম্মু বলছে যে ওরা যদি ডিভোর্স দেয় তাহলে ইয়ে করবে। পরিকল্পিতভাবে আত্মহত্যা, এই জিনিসটা তো কোনোভাবে মানে আমাদের বিশ্বাসযোগ্য না। এটা কিভাবে বিশ্বাসযোগ্য? ভাইয়া আত্মহত্যা করবে এটা তো কেউ এখনো বিশ্বাসই করতে পারে না। আমরা এখনো মানে মাঝে মধ্যে ভাবি যে ভাইয়া হয়তো আসছে, ভাইয়া আমাদেরকে কল দিবে, আমরা এই জিনিসটা এখনো ভাবি ভাইয়া যে মারা গেছে, মারা যাবে, এরকম এখনো মানে কেউ আমরা চিন্তা ভাবনা তো মানে কখনো করিনি। ভাইয়া যখন চেহারা দেখছি তখন কি মনে হয়েছে মানে এটা তো পরিকল্পিতভাবে হত্যা। তোমরা বলতে গেলে ওর মানে আত্মহত্যা করলে যে গলা একটা দাগ থাকে,
ওই কোনো দাগ বা ছিল না, এর এখান দিয়ে একটা দাগ ছিল, দাগটা কি এটা আমরা জানি না, ওটা কি কিভাবে কি মানে দাগ করতে গিয়ে কারেন্ট শর্ট অথবা কারেন্ট শর্ট বা কোনো হিট বা কোনো কিছু হবে, একদম কালো বড় দাগ হয়ে গেছে। আমি ভিডিও পেয়েছি, ওই দাগটা মানে বেশি করছে আর, কিন্তু আমরা মানে ওই করছে যে মানে ওর ফরেন্সিক রিপোর্ট মনে হয় ও ক্ষমতার জোরে হয়তো বা কোনো কিছুতে ফরেন্সিক রিপোর্ট চেঞ্জ করছে, এরকম কিছু আমরা ধারণা করি আর কি। আমাদের এখানে ভাইয়া যখন মারা গেছে তখন মানে রাত তো ভোর রাতে, তখন আব্বু গেছিল আর আমার মামা একটা আছে, আমার মামা গেছে চেয়ারম্যান, উনি গেছে, দুজন একসাথে গেছিল। তো তখন ওইখানে যায় মনে দেখছে যে মানে মারা গেছে। আর ওনার মানে উনি যে মানে বর্ষা চৌধুরী উনি যে মানে পরিকল্পিত মারছে, এবং ওনার অভিনয়টা দেখলেই নিজে বোঝা যায়, ওনার অভিনয় উনি যেভাবে করতেছে, এবং মানে ভিডিও আছে, ভিডিওতে দেখলেও বোঝা যায় উনি যেভাবে অভিনয় করতেছে, এটা পুরো দেখলেই বোঝা যায় উনি নাটক সিনেমার মতো একটা মানে করতেছে, সাজাইতেছে। এবং ওইখানে মানে মামারা গেছেন, সবাই মিলে গেছে, মানে ওইখানে সবাই দেখতেছে যে মানে মনে হইতেছে মানে এখানে হে মানে একটা হের মানে আন্ডারে সবকিছু করতেছে, মানে হে নিজে মানে আমার আব্বু আমার মানে মামা কিছু করবে ওইরকম কিছু নাই, মানে হে নিজের ইচ্ছাতে মানে সবকিছু নিজে করতেছে আর কি। আর এখানে বাইয়ার ফরেন্সিক রিপোর্ট তো করি আমাদের এখান থেকে, মানে ফরেন্সিক টেস্টটা করে চলে আসছে। তো পরে উনি মনে ফরেন্সিকের সাথে মানে যোগাযোগ করে বা কোনো কিছু মানে ক্ষমতার জোর দেখিয়ে ওইরকম পাওয়ার বা ওর মতো ওইরকম ছিল না, কিন্তু এমনি মানে ফরেন্সিক রিপোর্টটা আসছে আরো 2 মাস বা 3 মাস পরে। তো তখন ফরেন্সিক রিপোর্ট তো ভুয়া মামা কোনো কিছু দিয়ে মানে করতে পারে এরকম কিছু। দর্শক যেটা দেখলেন সামিরের বক্তব্য কিন্তু আপনারা শুনলেন এবং ক্লিয়ার হলেন যে আসলে তাকে মারা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে। এবং এটাও বলবো যে সেদিন কিন্তু আসলে রমজান মাস ছিল, রমজান মাসে তার ফ্যামিলিকে কিন্তু ফোন দেওয়ার চেষ্টা করেছে, এবং যেহেতু একটা ইফতার মুহূর্ত 95% মুসলিম জাতি, সে দেখবেন কিন্তু আসলে আমরা সারাদিন কিন্তু রোজা রেখে ইফতারের আগে কিন্তু অনেক কিছু আমরা সেভাবে গুরুত্ব দিই না। এবং এটাও জেনেছে যে সামির যে তাকে কয়েকদিন ধরে অথবা কয়েক মাস ধরে তাকে হচ্ছে যে মানসিকভাবে টর্চার, এবং ঘর থেকে কিন্তু তাকে বের হতে দিচ্ছিল না, এবং এই জ্যাকিকে বাড়িতে আসতে দিচ্ছিল না, এবং সে বাথরুমে গিয়ে পর্যন্ত কথা বলার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তার শেষ রক্ষা হয়নি। এবং আমি সামিরের সাথে আছি এবং আপনাদের দেখাবো এই আমজাদুল ইসলাম জ্যাকির কবর কোথায়, এবং চেষ্টা করবো তার বাবা এবং মায়ের সাথে কথা বলার জন্য। আমি সেটা হচ্ছে যে আমরা কিন্তু যে হাঁটছি এবং কবরের কাছে যাচ্ছি, এটা হচ্ছে তোমাদের বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। এটা কি বাড়ি বলে? এটা হাজী নওয়াব আলী বাড়ি এটা আমাদের। আচ্ছা, ইসলাম আমজাদুল। আমরা কিন্তু সবাই আছি এবং আমরা সামিরের সঙ্গে কিন্তু সামির কোথায় যাচ্ছি বলো? আমাদের ভাইয়ার কবরস্থানে আমজাদুল ইসলাম জ্যাকি। এটা তোমাদের পুকুর? না এটা পুকুর না, এটা প্রজেক্ট, এই কবর এটা ভাইয়ার। ও এটা হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে আমজাদুল ইসলাম জ্যাকির কবর। এবং দর্শক সামিরকে দেখতে পাচ্ছেন এবং সামিরের সাথে তার সহকর্মী এবং বন্ধুরাও কিন্তু আছে। এবং আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই হচ্ছে যে আমজাদুল হক ইসলাম জ্যাকি, তার হচ্ছে কবর। এবং এখানে সামিরকে আমরা দেখতে পাচ্ছি। সামির একটু যদি বলতা যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কবর কিন্তু খুব নতুন, এটা আসলে কত সালে এবং হচ্ছে যে কত তারিখে হয়েছে একটু যদি বলতে? 2022 সালে রমজান মাসে, গত মানে 2022 সালে রমজানের চতুর্থটাতে না পঞ্চমটাতে মানে রাত্রে আমরা এই খবরটা পাইছি। কিন্তু আমাদের এখনো মানে মনে হয় যে ভাইয়া আমাদের মাঝে এখনো আছে, ভাইয়া আমাদেরকে কল দিবে বা এরকম কিছু মনে হয়, মানে মনে হয় না যে ভাইয়া এখন আমাদের কাছে মারা গেছে বা এরকম কিছু। কিন্তু এই পরিকল্পিত হত্যাকাণ্ডের কারণে এখন আমাদের বিশ্বাস করে নিতে কষ্ট হচ্ছে যে ভাইয়া মারা গেছে, আমাদের মাঝে ভাইয়া নেই। সামির, দেশবাসীর কাছে কি বলতে চাও? আমরা কিন্তু দেশবাসী তোমার কিন্তু একদম সরাসরি কিন্তু দেখছে, এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা জানতে চাই মানে বিচার চাই যে মানে এই পুরো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু এবং সঠিক বিচার আমরা চাই। কারণ দেশবাসী এখন সরকার চেঞ্জ হয়েছে, সবকিছু আমরা সঠিক বিচার পাবো এটা আমরা আশাবাদী, এবং এটা আমরা আশাবাদী যে মানে আমরা সঠিক বিচারটা পাবো, এবং মানে মহিলাটাকে মানে সঠিক বিচারে আইনের আওতায় আনা হবে। ঢাকায় আনা বন্দি করে রাখা হয়েছে, এবং কারোর সাথে ওর পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে পারতেছে না, মানে শুধু কথা বললে ওই হাই হ্যালো কি অবস্থা ভালো আছে এ পর্যন্ত, মানে কোনো কথা শেয়ার করতে পারে না, কোনো কথা বলতে পারে না, এতটুকুই। কিন্তু সামির যত কথাই বলো, মায়ের কিন্তু মন আলাদা, মায়ের মন আলাদা। মায়ের মানে মা মতো প্রতিদিনই মানে কান্না করতো ওর জন্য, ওরে মানে ওর কথা মনে পড়লো তো কান্না করবো, মানে সবচেয়ে বড় ছেলে,
মানে এই কারণে অবশ্যই আম্মু তো দেখে মানে নিজে বিশ্বাস করতে পারতেছে না। আম্মু পুরা মানে কান্না ভেঙে পড়ে মানে পুরো অবস্থা খারাপ সবাই কি এখনো বিশ্বাস করতে পারতেছে। তখন দেখা হয়েছে মানে যখন মানে এখানে হচ্ছে ভাইয়া জানাজা হয়েছে, জানাজার মানে সবাই তো এখনো বিশ্বাস করতে পারতেছে না যে ভাইয়া মারা গেছে, ভাইয়া নাই আমাদের মাঝে। এই জমিটা জানাজা হয়েছে এখানে, এই জমিটা জানাজা হয়েছে। দর্শক, নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাটের চরহাজারি 8 নং ওয়ার্ডে এসেছি। যে আমজাদুল ইসলাম জ্যাকি, তার ছোট ভাই, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সেই কবর, এবং এখন পর্যন্ত কিন্তু দেখবেন কবরটা কিন্তু মানে অখ্যাত আছে। এবং তিনি যে বলছে যে গেল 2022-এর রমজানে তাকে কিন্তু ঢাকায় হচ্ছে যে এই বর্ষা চৌধুরী, এবং তাকে হচ্ছে পরিকল্পিতভাবে খুন করে আওয়ামী লীগের যে তার যে নেত্রী এবং বিভিন্ন প্রশাসন দিয়ে তাকে হচ্ছে যে বিভিন্ন কবজা করে ইয়ে করেছে। আমরা কিন্তু কথা বলছিলাম সামিরের সাথে। সামির হচ্ছে যে জ্যাকির হচ্ছে একদম ছোট ভাই। তারা হচ্ছে 4 ভাই বোন, তারা 3 ভাই এবং 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে, এবং তিনি কিন্তু এখনো বলছে তার বিশ্বাসই হচ্ছে না যে জ্যাকি আসলে মারা গেছে। দর্শক, আমরা কিন্তু দেখছি যে একদম জলজন্ত এখন পর্যন্ত কবর কিন্তু অখ্যাত অবস্থায় দেখতে পাচ্ছেন। এবং সামির কিন্তু বলছিল যে সামির তোমার এখনো মানে তুমি বলছিলে যে আমার দেহ গায়ের পশম শিরে উঠছিল, যে মানে মনে হচ্ছে যে জ্যাকি মারা যায়নি। ভাইয়া এখনো মানে আমাদের মনে হয় যে ভাইয়া আমাদের মাঝে আছে, এখনো মনে হয় না যে ভাইয়া আমাদের মাঝে নাই বা কোনো মানে মারা গেছে বা কিছু এরকম। মানে আমাদের বিশ্বাস হচ্ছে না এখনো। মনে হয় যে মানে সন্ধ্যা মানে আমরা মোবাইল যখন হাতে নিই মনে হয় যে মানে আমাদের কল দিবে। আমার আম্মু এখনো কান্না করতে করতে বলে যে মানে আমার ছেলে মানে কল দিবে আমার কাছে, আবার মানে কল দিবে, কিন্তু এই জিনিসটা যে আমার বিশ্বাস হয় না যে মানে মারা গেছে। কিভাবে বিশ্বাস করবে তিনি? মানে আসলে আমারও বিশ্বাস হচ্ছে না। দর্শক দেখবেন যে একদম মানে এখনো অখ্যাত কবরটা মনে হয়, মানে দেখেন একদম নতুন, যে 2022 সাল থেকে 3 বছর হয়ে গেছে, কিন্তু আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা 3 বছর? না দর্শক, এটা অবশ্যই পরিকল্পিত খুন। এটা বের করার জন্য কিন্তু আমি চলে এসেছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাট এবং চরহাজারির 8 নং ওয়ার্ডে। আর তার সাথে এসে আমি আজকে জুম্মার দিন, এবং এসে কিন্তু তার সাথে নামাজ পড়েছি। আমি জানিও না যে এই সামির তোমার সাথে কি আমার মানে এর আগে কখনো কথা হয়েছিল? আমি জানি কখনো দেখা হয় না আমাদের সাথে। আপনি আসি যখন তদন্ত করতেছেন তখন আপনার সাথে পরিচয়, তখন আপনার সাথে দেখা করা সব এরকমই আমি চাইছি যে এক্সক্লুসিভ। কারণ হচ্ছে যে এটা যে একটা নাটকীয় হত্যা, এবং সে এবং তার ফ্যামিলি পরিবার আরও যে কত মানুষের ক্ষতি করেছে এই জিনিসটা জানার জন্য সামির আমরা কিন্তু কথা বলবো জ্যাকির বাবার সাথে এবং তোমার আম্মুর সাথে, এবং আরও যে বলছিল যে পাড়া প্রতিবেশী, তাদের সাথে কথা বলে আসলে তদন্ত করে বের করতে চাই আসলে জ্যাকি খুন হয়েছে নাকি হত্যার। এবং আপনারা দেশবাসী, আমরা আসলে পুরো দেশবাসী যখন থাকবো না, কোনো আইন প্রশাসন এবং কোনো কিছু তোয়াক্কা কিন্তু করবো না, যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের জানাবো, এবং আপনারা প্রতিবাদ করবেন। আমাদের কোনো গণমাধ্যম দরকার নেই, আমাদের কোনো গণমাধ্যমের জোর দরকার নেই। যে একটা পরিবারকে ধ্বংস করে দিছে, এবং এই মানে সবে দুবাই ফ্যামিলি পাঠিয়েছে, এবং তার পরিবার কিন্তু আসলে তার ইনকাম খাওয়ার একটা কথা ছিল। সঙ্গে থাকবেন, এবং আমরা চেষ্টা করব আসলে তার পরিবারের সাথে কথা বলার জন্য। বলছিল যে বাবা আসলে কতটা, বাবারা তো সবসময় যে কাঁদে না চোখে পানি নিয়ে, সেক্ষেত্রে বাবা আসলে কখনো কি মনে হচ্ছে খাবার টেবিলে কখনো কিছু বলছে কিনা? আব্বু ছিল ওর প্রতি মানে খুবই রাগ। মানে যখন তো মারা গেছে, যখন শুনছে আব্বু তো পুরো হতবাক, মানে ডিরেক্ট মানে বসে গেছে, মানে বলতে গেলে হতবাক হয়ে গেছে। বলতে কি মানে কিভাবে কি হয়েছে কখনো কল্পনা করে না। আব্বু সারা মানে সবসময় ওর সাথে রাগারাগি ইয়ে করতো, মানে সবকিছু করতো, কখনো ও মানে এইসব জিনিস চিন্তা করে না। কিন্তু এটা তোমাদের পুকুর? জি। এখানে কোনো স্মৃতি আছে জ্যাকির সাথে? হ্যাঁ, আমরা মানে একসাথে বসতাম, আমরা গোসল করতাম ছোটবেলায়। আমরা ভাইয়া যখন ছিল, ভাইয়া থাকতো বেশিরভাগ ঢাকা, ভাইয়া পড়ালেখাতে ঢাকা থাকতো, তো তখন মানে আমরা একসাথে আসলে আমরা এখানে গোসল করতাম। 3 ভাই আমরা গোসল করতাম একসাথে। হ্যাঁ, সাঁতার শিখেছে কে? সাঁতার শিখেছে মানে আমরা একসাথে শিখছি। আমরা 3 ভাই একসাথে থাকতাম, বলতে মানে আমরা 3 ভাই একসাথে গোসলও করতাম সবসময়। আমরা মানে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমাদের 3 ভাই। এই পুকুরে একসাথে 3 ভাই মাছ ধরা হয়েছে কিনা? 3 ভাই মাছ ধরা হয়েছে বলতে গেলে আমাদের এখানে প্রজেক্ট আছে, এটা আছে, মানে আমরা মানে 3 ভাই একসাথে মাছও ধরতাম, মানে ইয়ে করতাম। আমরা 3 ভাই বলতে গেলে আমরা খুবই ক্লোজ ছিলাম। আমরা ভাই বাবা নিয়ে আমাদের মধ্যে যে ইয়েটা ছিল ওইরকম ছিল না, মানে আমাদের মধ্যে খুবই ক্লোজ ছিল। আমরা 3 ভাই একসাথে অনেক ইয়ে করতাম, কিন্তু আমরা এখনো আছি 2 ভাই, কিন্তু আমরা এখনো ভাইয়াকে খুবই মিস করি। মানে বলতে মানে এখনো যে মানে আমাদের মাঝে আছে, বললাম না আমরা দুবাই যখন গেছে তখন থেকে আমরা এখনো বিশ্বাস করি যে ও দুবাই আছে, দুবাই থেকে আমাদেরকে আবার কল ব্যাক করবে। 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি আদর কাকে করতো?
তিন ভাইয়ের মধ্যে আমাদের বন্ডিংটা কেমন ছিল এবং আমার তিন ভাইয়ের মধ্যে বন্ডিংটা ভালো ছিল, মানে সব মানে সবাই মানে ভাইয়া তো দুইজনকে খুবই আদর করতো, মানে আমাদের দুইজনকে খুবই ইয়ে করতো, স্নেহ করতো। তোমাকে কোনো কিছু মানে বলছে না? ভাইয়া ছিল মানে আমাদের মানে দুষ্টামির ইয়া ছিল, মানে খুব সাপোর্টিভ ছিল। যখন যাই বলি মানে হ্যাঁ মানে সবকিছু বুঝাইতো, সবকিছু সাপোর্ট মানে সবকিছুতে সাপোর্ট করতো। নর্মালি আম্মু বকা দিয়ে যাবা যে কোনো জিনিসে সবকিছুতে আমাদের সাপোর্ট করতো, আমাদেরকে দুইজনকে সাপোর্ট করতো। কোন কথাটা বেশি মিস করো জাকির? না ভাইয়ার কোন কথা বলতে গেলে ভাইয়া যখন মানে সব সময় মানে কল দিলে কি মানে একটা ওর মুখে একটা হাসি থাকে একদম সব সময়, এভরি টাইম। ও মানে যখনই মানে যত খারাপ সিচুয়েশনে থাকবে ওর মুখে একটা হাসি থাকবে, ও হাসি দিয়ে জিজ্ঞেস করবে কি অবস্থা, ভালো আছো আপনি, এই জিনিসটা মানে সব সময় জিজ্ঞেস করবে, যে মানে কল দিয়ে হাসি দিয়ে একটা কথা জিজ্ঞেস করে। আচ্ছা, ও মানে এখন সবার সাথে মানে যত মানুষের সবাই কথা বলে জিজ্ঞেস করবেন মানে মানে সবাই ওর মুখের হাসিটাই মানে সবচেয়ে বেশি মিস করে। মানে ও যখন মারা গেছে তখন ওর মুখের মানে যে হাসিটা ওইটা লেগে আছে। জাকির বিয়ে করছিল এই বিষয়টা কি ছোট ভাইয়ের সাথে শেয়ার করছিল কিনা? দেখি ভাইয়া বিয়ে করছে যে মানে এই জিনিসটা তো আমাদেরকে জানাই নাই। যখন আমরা মানে বুঝছি যে ও দুবাই থেকে চলে আসছে, যারা দুবাই ছিল তো সবাই ওদের মানে ওর জানানো হয়েছে যে মানে ও দুবাই নাই। তো পরে আমরা আসি কথা বল মানে আমরা ওর সাথে ওরে মানে অনেক কথা জিজ্ঞেস করছি, ও বলে নাই ওরে মানে না করছে বলতে, যে ব্ল্যাকমেল করছে, মানে ওর ফোনও পর্যন্ত বলছি না হ্যাকিং করছে। ও কিছুই বলতে পারতো না, ওয়াশরুমে ঢুকে আমাদের সাথে কথা বলতে হতো। তো পরে একবার মানে আমরা বারবার মানে জিজ্ঞেস করার পর তো আমাদেরকে জানানো হয়েছে ভাই মানে আমার মেজো ভাই ও মানে খুবই মানে অনেকবার বলার পর তো ওরাও জানাইছে যে বিয়ে করছে মানে পরে ছবি দিছে এসে। তো পরে আম্মু তো রাগ, আম্মু এই মানে বিয়ে মানে নিবে না, মানে ডিভোর্স দিতে। তো মানে মেয়ে তো চাপ দিছে ডিভোর্স বা এরকম কিছু সম্ভব না। সেটা হচ্ছে যে পুরো দেশবাসীর কাছে তুমি আসলে কি বিচার চাও, কি বিচার দাবি করছো? দেশবাসীর কাছে বলতে গেলে মানে এই হত্যাকাণ্ডের এই ভাইয়াকে মানে অনিচ্ছাকে মানে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ডটা হয়েছে এই হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু বিচার চাই, এবং আমরা চাই যে মানে এইটার মানে একদম সুষ্ঠু এবং একটা শাস্তি হোক ওই মানে মহিলাটার। কারণ সে এখনো মানে বাইরে এখনো মানে ঘুরতেছে, সে এখনো মানে স্বাধীনভাবে ঘুরতেছে। একটা শাস্তি পাক, সে মানে সকল প্রমাণ মানে জোগাড় করে আমরা চাই যে সে একটা সুন্দর বাড়ি, সাজানো সংসার, পুকুর আছে, সব আছে। এই গ্রামে বেড়ে ওঠা ছিল আমজাদুল হক জ্যাকি। আসি তার বাড়িতে এবং কথা বলছি তার বাবার সাথে। প্রত্যক্ষ হিসেবে বাবা ছিল উপস্থিত এবং বাবার সাথে আসলে বলবো যে কি ঘটেছিল সেদিন একটু যদি বলতেন, যেহেতু পুরো দেশবাসী আপনাকে দেখছে, আপনি যেটা বলবেন সেটাই কিন্তু মানুষ ওইভাবেই জিনিসটা বিচার পাবেন এবং বিচার আমরাও চাই যে ভালো বিচার পান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলের হত্যার বিচার আমি অতীত দিতে পারি নাই। আমার বিভিন্ন কাজকর্মের কারণে কিছু লোকের ওরা বিভিন্ন আওয়ামী লীগের টাইমে বিভিন্ন ফলবন দিয়ে আমার ছেলেরে নিয়ে মারছে। আমরা এটা প্রতিবাদ করার মতো কোনো সাহস পাই নাই। তো এখন আপনাদের দেশবাসীর কাছে আমার দাবি, সবার কাছে আমার দাবি, আমার ছেলে হত্যার জন্য বিচারটা হয়। সবার প্রতি আমার অনুরোধ, সবাই আপনারা একটু দেখবেন। সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ যেন আমার ছেলের হত্যার বিচারটা সুষ্ঠুভাবে হয়। বাবা একটু বলবেন যে আসলে সেদিন কি ঘটেছিল, যেদিন হচ্ছে যে জ্যাকি মারা যান যাত্রাবাড়িতে, সেদিন হচ্ছে যে রমজান মাস ছিল। যেদিন আমরা তো জানি যে রমজানে তো আসলে শয়তানও বাধা থাকে, তাহলে এই রমজান মাসে একটা শয়তান মেয়ে মা মিলে আসলে একটা আপনার ফুটফুটে একটা সুন্দর ছেলেকে শেষ করে দিল। এটা যদি একটু বলতেন মূল ঘটনাটা কি হয়েছিল? দিন 29 তারিখ ছিল সন্ধ্যা। আমি তরাবের নামাজ পড়েই বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে এরা দেখি ঘরে চেঁচামেচি করে, কান্নাকাটি করে। আমার ছেলে, আমার ওয়াইফ, এরা কান্নাকাটি করে। কী সমস্যা? তো ছেলে ছোটোটা আমার আসি বলে, আব্বু ভাইয়া নাকি ফাঁসি দিচ্ছে। তো কে বলছে ভাইয়া তো ডুবাই, ভাই এখানে করতে আসবো। বললো যে না, এখানে আসি, সে বিয়ে করছে, আপনি জানেন না? আপনি জানেন নাই? এখন যে মেয়েটা করছে ওই মেয়েটা মেয়ে বলতেছে, মেয়ে ফোন দিছে যে সে ছেলে ফাঁসি দিছে। কী জন্য ফাঁসি দিছে এত কিছু বলে না। মেয়ে শুধু বলছে অমুকখানে আছে, আপনারা আসি লাশ নিয়ে যান, এটুকু বলছে।
এখন কি কারণে কি সুবিধা আমরা তো আর জানি না। আমরা গেছি পরের দিন, আমি চেয়ারম্যান সহ গেছি, আমার বউর ভাই, আমার শালা এসব যাই দেখছি, লাশটা দেখি আমরা লাশটা আর তো করতে পারি না। যে দারোগা আমাদেরকে দিছে, ও আমাদেরকে মানে ও একটা ফ্যাশারের মধ্যে রাখছে আমাদেরকে। ওই দারোগা মনে ওদের থেকে আমার একটা ততটুকু আমরা চিন্তা করছি। তো ওই মনে হয় টাকা টুকা খাইছে বা যা কিছু করছে, এর আগেও নাকি কিছু করছে। দারোগা আমাদের বলছে যে আগেও অতীতের একটু এর ইতিহাস আছে, এর মেয়ে কিডন্যাপ করছে, ওটা করছে, সেটা করছে, যা বলছে ও দুই একটা বলছে, সব কিছু বলে না। তো এখন আমরা কি লাশ নেবো, লাশ নিয়ে যান। তো আমরা প্রথম সাইজে পোস্টমর্টম করাবো না, পরের দিকে না পোস্টমর্টম করাটা উচিত। মেয়েকে পোস্টমর্টম করাই লাভ নাই, ব্যাগ এক ভেয়ে এমনি স্বেচ্ছায় ফাঁসে দিছে। তো স্বেচ্ছায় একটু আগে কথা বললে এর মার সাথে নাকি এর বোনের সাথে, ফাঁসি দিব কেন? ফাঁসি দিলে তো কিছু বলবো, কিছু বলে নাই। এখন আমার বিশ্বাস হয় না দিলে যে ফাঁসি দিয়েছে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। এটা আপনারা এর কারণে যদি দেখেন একটু আল্লাহ জানি যদি পারেন সেটা উদ্ঘাটন করবেন। লাশের জন্য গেছি, লাশ প্রথম দেখছি, দেখার পরে আমার বাইসাব সহ এখন বললাম কি এখন মেয়েকে পোস্টমর্টম করাইয়েন না, পোস্টমর্টম করে লাভ নাই, রিপোর্ট একটাই আসবে। পোস্টমর্টম করাইলেও যেটা আসবে, না করাইলে মেয়ে ছেলে আত্মহত্যা করছে নিজে স্বেচ্ছায়। আমি এটা কীভাবে সম্ভব ছিল? আত্মহত্যা করছে তুমি অ্যাডভান্স কীভাবে জানো? আমার ঘরে করছে আমি জানি না, তুই তাহলে ধরে রাখলে না তোমার সামনে করলে রিপোর্ট করাইলে আপনার রিপোর্ট একটাই আসবো। আমি করাই না, এমনি নিয়ে যান, মরা মানুষকে কাটিয়েছি লাভ নাই, এমনি নিয়ে যান, এটা ভালো হবে, এমনি দাফন করে ফেললেন। রিপোর্ট যে করাইছে এই মেয়ের কি আত্মীয়, মেয়ের কি খালাতো বোনের জামাই না কি নাম তো বোনের জামাই, ও বলছে ওই জামাই এদের সব এদের আওয়ামী লীগ না, বুঝেন না, আওয়ামী লীগ ছিল। মেয়েও নাকি মেয়ের বইয়ের একটা নাকি ওই 35 নম্বর 36 নম্বরের কমিশনার। সম্পূর্ণ একটা নাটক ছিল, সম্পূর্ণ একটা ভুয়া ছিল। ও এগুলো বলে এগুলো যাও ওকে। তো আমরা তো গ্রাম থেকে, আমরা তো আর এতগুলো দেখি নাই, বুঝি নাই। আমরা তো আমাদেরকে যেরকম বলছি, মেয়ে বলছে যে আপনারা এগুলা লাস্ট যখন গেছি তখন বলছি রিপোর্ট একটাই আসবে। কথা বুঝেন না আপনার? রিপোর্টটাই একটাই মানে কি, পোস্টমর্টম করাইলেও যেটা হবে, না করাইলেও সেটাই হবে। একটা কনফিডেন্স পায় তো নয় হাতে কীভাবে শিউর হয়েছে ফাঁসি দিচ্ছে? তো আমি তাহলে তোমার সামনে যদি ফাঁসি দিয়ে দেয় তো তুমি ধরলে না কেন? তুমি এটা চিৎকার করতে, আমি ভাড়া দিলাম না, তো তাহলে তুমি কেন জানো ফাঁসি দিচ্ছে? একটা রমজান মাসে ইফতারের সময় মানুষ বাইরে থাকে, এটা কি মানুষ বিশ্বাস করে? মানুষকে বিশ্বাস করেনি, মিথ্যা বলছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই মিথ্যা বলছি, অবশ্যই। এটা তো রূপ দোষ এগুলো। আর আমার ভাইয়ের তো ইন্দি কাটা আছিল, একটা দাগ আছিল এখান দিয়ে, গলার এখান দিয়ে, কার মোটা করি। স্যার সুরতে ফাঁসির মতো কিছু দেখি নাই, শুধু এখানে একটা কালো দাগ। এখানে ডাক্তারে যে যারা দোয়াইছে যারা করে ওখানে তত্ত্বাবধান আছে, ওদের ছেলেগুলা বলছে যে আপনার ছেলের ফাঁসির কোনো চিহ্ন নাই, ফাঁসির কোনো চিহ্ন নাই। আমরা ফাঁসির বহুত লোক দোয়াইছি, এদের তত্ত্বাবধান করছি, করছি, কিন্তু আপনার ছেলের ফাঁসির কোনো চিহ্ন আমরা পাই নাই। আর এটা আপনি আল্লাহর কাছে বল। এটা কি আসলে কারেন্ট শর্ট দিতে পারে, এরকম কিছু দিতে পারে, হইতে পারে। এখান থেকে কালো হয়েছিল, এখান থেকে কালো হয়ে একদম হয়েছে। আর শরীরে পুরা শরীরে আমি দেখছি, দোয়াইতে আমি কাটাইছিলাম, পুরো শরীরটা আমি দেখছি, কোথাও আমি পুরুষ সংগঠন দেখছি। ওই যে দোয়া যে ওরা জিভা বাইরে যা পায়ের একদম স্বাভাবিক, মানে একদম স্বাভাবিক, শুধু এখানে দাগটা ছাড়া আর কোথাও কিছু। আমার কাছে ভিডিও, আমার কাছে ছবি আছে। তাহলে যদি ফাঁসি হয় তাহলে একটা পুরুষের হচ্ছে জিভা বাইরে, তাহলে এটা কেন হলো না? হ্যাঁ আমি মেয়েরে জিজ্ঞাসা করছি, এই যে ফাঁসি দিছে, এর যে বহন যে এর এখানে আনছে, ফাঁসি দিলে তো এর বাইরে দিকে বাইরে যাওয়ার কথা। এগুলা আমরা বুঝতেন না, এগুলা সব লোকের দিকে বাইরেটা। যদি দেশবাসীর কাছে একটু বলবেন, যদি সেই পুলিশ যে তদন্ত রিপোর্টটা নিয়ে দিয়েছে এবং ডাক্তার, এটা আসলে আল্লাহ ছাড়া তো আর কেউ পারবে না। না ওদের যদি একটু যদি পাওয়া যেত সেক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস, এই যে পুলিশ এবং যে ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট করছে, এর দুজন মিলিয়ে এদের একটা মেয়েসহ একটা সিন্ডিকেট আছে। এর সিন্ডিকেটের কারণে এই কয়েকটা ঘটনা করছে, আমরা পরে জানতে পারছি। তখন তো ওটা আমরা আজ করতে পারছি তখনও। এখন আমি দেশবাসীর কাছে অনুরোধ করি, সবাই যেন এই আমার ছেলের হত্যার বিচার হয়, যেন মেয়েদের বর্ষা সত্যি যেন ফাঁসি হয়, এই দাবি আমার। পরিবার কিন্তু জানতো না যে আমজাদুল ইসলাম জ্যাকি বিয়ে করেছেন এবং বাংলাদেশে আছেন। এবং এটাও আমরা জেনেছি যে আমজাদুল হক জ্যাকি যখন দুবাই থেকে বাংলাদেশে আসে এবং তাকে হচ্ছে যে ব্ল্যাকমেল করে এয়ারপোর্টে যখন ল্যান্ড করে, ঠিক তখন চট্টগ্রাম গিয়ে এই বর্ষা চৌধুরী অর্থের সময় আক্তার তাকে হচ্ছে যে
পুলিশ দিয়ে ধরে এবং সেখানে তারা হচ্ছে যে গোপনভাবে এবং ব্ল্যাকমেল করে জোর করে তাকে বিয়ে করা হয়। এবং এটাও আমরা জেনেছি যে এই বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তার মূলত তাকে হচ্ছে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন বাসায় আটকে রাখে এবং তার পরিবারের সাথে কথা বলতেও দেয় না, এমনটি কিন্তু বলছিলেন বাবা। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে যখন হচ্ছে যে বাংলাদেশে আসছে সে তো আপনি তাকে দুবাই পাঠিয়েছেন নিজ উদ্যোগে খরচে, মূলত তাকে হচ্ছে যে বাংলাদেশে আসলো আপনি জানেন না, বিয়ে হচ্ছে জানেন না, এবং তাকে হচ্ছে যে কি বলে চট্টগ্রাম যখন সে ল্যান্ড করে তাকে পুলিশ দিয়ে ধরে তাকে হচ্ছে বিয়ে দেওয়া হয়েছে এমনটি বলছিলেন। হ্যাঁ, ছেলে আমরা তো জানি না, আমরা জানি আসছে এটা আমরা জানি দুবাই। এখন কখন এখানে আসছে এর পরে আমরা মৃত্যুর পরে দারোগা থেকে শুনছি যে যখন ছেলের নামে আমি কিছু দারোগা থেকে আইডিয়া নিচ্ছি আর কি, যখন এয়ারপোর্টে নামে তখন আমি সহ যাই ছেলেটে ওইখান থেকে রিসিভ করে আনি, সাথে সাথে ইয়ে করাইছি, কাবিন করাইছি। আমি ছিলাম ছেলে কোথাও বাইরে বেলায় দিনও আনি ওইখান থেকে কাবিন করা এর ঘরে রাখি দিয়েছি। এখন আমাদের সাথে আর কোনো যোগাযোগ করতে পারতো না। কোথায় হলো কিভাবে হলো সেটা কোথায় হচ্ছে সেটা তা জানে, তা জিজ্ঞাসা করে দারোগা বলছে যে দারোগা ইয়ে করছে, দারোগা যেটা তত্ত্বাবধান ছিল ওই দারোগায় মূল এই দারোগার মেয়েটা এই দুইটাই সবকিছু জানে, এটা সব দুইজনে মিলি নাট বল্টু সবই দুইজনে মিলি লাগছে। আচ্ছা, যা কিছু করছে দুইজনে করছে, দারোগার সব পার্টিকুলার সব জানা। আমি হচ্ছে টোপ দিয়ে হচ্ছে বাংলাদেশে নিয়ে এসে এরে ইয়ে করছে, মানে জালে ফেলাই এরে কানাডা নিবো। আচ্ছা, এরে ফোন করি বলছে যে তোর কানাডা নেবো, যে তুই দ্রুত চলে আসলে এখানে আমরা বিয়ে শাদী করব, বিয়ে শাদী করি আমরা কানাডা চলে যাবো সপরিবারে। মানে মিথ্যাটা বলছে যে কানাডার কথা বলে যে হ্যাঁ কানাডার কথা বলে দুবাই থেকে নিয়ে এসে তাকে আগে বিয়ে করছে, বিয়ে করার পরে মূলত তাকে হচ্ছে যে ইয়ে করে রাখছে, বন্ধ করে রাখছে, বন্ধ করার কারোর সাথে যোগাযোগ করতে জানা, কোনো দিকে যাইতে জানা। মানে মনে হয় যত সম্ভব আমি দেখছি আর কি শুনছি। এমন কি ছিল যে তাকে ব্ল্যাকমেল করা গেছে, একটা ছেলের ব্ল্যাকমেল? মেয়েটার এই যে মেয়েটার অতীত থেকে মানে ওই আর 2-3-4টা বিয়ে করছে, ওদের করে এরকম ফাঁসির গাছটা দুলাই মারাইছে। আচ্ছা, মানে পরে শুনছি এটা আগে, পরে যখন ডাটা ইয়ে করছি আমরা, এটা বিচারের জন্য বিভিন্ন ইয়েতে উত্তর করতে চাইছিলাম, পরে শেষ পর্যন্ত না আওয়ামী লীগের টাইমে এটা করা সম্ভব। মেয়ে অনেক আমরা তো জেনেছি যে গাজী লিপি নামে হচ্ছে একজন হতে পারে প্রধানমন্ত্রীর খুব কাছের লোক দিয়ে ইয়ে করছে, আমরা জানছি না, পরে জানি এটা, পরে কইছি যে আল্লাহর কাছে ছাড়ে দিয়েছি, আল্লাহ বিচার আল্লাহ করবো, এ বিধে আর আমরা আগাই নেই। এখন আসলে যেহেতু আল্লাহ উপরে আছে এবং আল্লাহ সত্য, সেখানে দেশবাসীর কাছে কি বলবেন একটু যদি? আমি দেশবাসীর কাছে বলি যে আমার ছেলের সবাই একটু সহায়তা করুন, আমার ছেলের জন্য বিচার হয়, কারণ আমার ছেলের হত্যার বিচার পাই। আমি সবার কাছে অনুরোধ আমার ছেলের হত্যার বিচারটা যেন দ্রুত হয় ইনশাআল্লাহ। দর্শক, আমরা কিন্তু দেখেন সেই ঢাকা থেকে এসেছে এবং সকল গণমাধ্যমে কিন্তু নিউজ আছে এবং সকল নিউজে কিন্তু দেখেছি যে তাকে হচ্ছে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন এবং এই সময় আফরিন বর্ষা এবং সে তার স্ত্রীর পরিচয় দিয়ে কিন্তু সকল গণমাধ্যমে কথা বলেছেন। এবং আপনারা যারা দেখবেন যে এটার বিয়ের কাবিননামা আছে, কিন্তু এই বিয়ে সে কখনোই স্বীকার করছে না এবং তারই কিন্তু সূত্র ধরে কিন্তু আমি এসেছি নোয়াখালী, কোম্পানিগঞ্জ এবং বসুরহাট হয়ে। দেখতে পাচ্ছেন যে খুব অসহায়, এই বিচারটা পাননি শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জন্য এবং আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক এবং এই পুলিশ তদন্ত যে করেছে তারও সঠিক বিচার হোক। আমার ভাই আমজুল ইসলাম দেখি ঢাকা ফুটবলে গেছিল, পরের দিন অভিনয় জগতে গেছিল, বর্ষা চৌধুরীর সাথে পরিচয় হয়েছে, ওইখানে বর্ষা চৌধুরী নিয়েছিল অভিনয় করার জন্য, ওইখান থেকে পরিচয় হয়েছে 18 সাল থেকে। তারপরে 22 সালে বিয়ে করছে, আমরা জানি না কিন্তু বিয়ে করছে যে ইসলাম আমজাদের একটা আইডিয়া ছিল, এখন নাই, ওই আইডিয়াটা ব্লক করে দিছি। আর ভাই যেদিন হচ্ছে দিনে করতাম। 2018 সালে আমার ভাই ঢাকা পড়ার জন্য গেছিল পলিটেকনিক্যালে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তারপর ওইখান থেকে বর্ষা চৌধুরী পরিচয় দেওয়ারে ও নায়ক বানাইবো, অভিনয় করবার জন্য নাটকের শুটিং করাইবো। ও আমাদের বলছিল বলে আমি না কোনো নাটক দেখবি, আমার নাটক বাড়াইবো গান বাংলা টিভিতে, তারা আমরা বিশ্বাস করতাম না। তারপরে এখন 22 সালে শুনি মেয়ের বিয়ে করছে, ওই সময় শুনে যে মেয়েদের নায়ক বানাইবো, অভিনয় জগতে নিব, এমনি মেয়ের কথা বলতো, আমরা জানি না যে মেয়ের লোক এত পরিচয় হয়েছে। পরে 22 সালে শুনছি যে মেয়ের লোক বিয়ে হয়েছে। কখনো স্বীকার করেনি যে বিয়ে হয়েছে? হ্যাঁ বলছে না, এই তো বলছে, পরে বলছে, আগে বললো, 22 সালে বলছে। দুবাই থেকে আসবার সময় অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু কিছু দেয় না, এর জামা কাপড়, ফোন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কোনো কিছু আমরা পাই না। আমরা যাইও না, আমরা হেয়ার মহিলা আমাদেরকে দেয় না ফোন টোন, কোনো কিছু। আমার আব্বু গেছিল, কারোর দেয় না।
ছিল দুবাই টিকিট কাটিয়ে ছিল 3 মাসের টিকিট পাসপোর্ট তারপরে লাইসেন্স বাংলাদেশের লাইসেন্স ছিল আবার দুবাই যায় লাইসেন্স বানাইছে গাড়ির স্বর্ণ অলংকার অনেক কিছু আনছিল মেলায়ও আমরা বলছিল আমি অনেক কিছু আনছি মেয়ে কার কাছে ব্যবসা দিই রে আনাইছে এগুলা বিক্রি করবে লাই এয়ারপোর্টে কি আমরা বলছিলাম আমি তো কিছু বুঝি নাই সময় এখন জানছি আর মানে এগুলো শেষ হয়ে গেছে ইয়াল্লা বাইও শেষ হয়ে গেছে ধেয়ে ছিল টাকা পয়সা শুধু টাকা পয়সা যা আনছে সব খাওয়াইছে এগুলা এখন টাকা পয়সা শেষ হয়ে খাই টাকা পয়সা আন আর ভাইয়ের রুজি করছে তো হে যে বিদেশ নিচে লোকে আমাদের বাড়ির পাশে ফোন দিছে তার পাশে আমি আসবো এ লোকে বলছে এ যদি রুজি করে দিন 1 লাখ টাকার মতন রুজি করতে গেলে তো গাড়ির লাইসেন্স আছে না গাড়ি চালাতে পারে গাড়ি চালালে তো টাকা বেশি কিন্তু আর ভাই যাইবার পরে তো আরাম তো সাউন্ড আরাম তুই খাই তুই বাসি থাকি না হলে টাকা ফাটান লাগতো না তারপরে ফাটাইতো অল্প অল্প আর বাইরে গুণা ছিল 2 গায়ে উনালে হারাইতো কথার আগে কান্নায় ভেঙে পড়ছে জ্যাকির মা এবং একটা মা কতটা যে অসহায় এটা আসলে না দেখলে বুঝবেন না আমরা কথা বলছি আমজাদুল ইসলাম জ্যাকির মায়ের সঙ্গে কোনোভাবে ক্যামেরাতে আসতে চাচ্ছিল না এবং বলবেন মা আসলে মানে আমি খুবই সরি কারণ হচ্ছে যে আমি চাইনি যে ক্যামেরার সামনে আপনাকে নিয়ে আসতে একটু যদি বলতেন যে শেষ কথা আসলে কি হয়েছিল আমরা জানি না যে এরকম কোনো অবস্থাতে এরকম বাস দিবে রাত্রে তারাবির নামাজ পড়ছি পর নামাজ পড়ে আমি পড়ছি এরপর ফোন দিছে মেয়ে ফোন দিছে ফোন দিয়ে বলছে ভাই আর নাই কে ব্যথা আমি তো অস্থির হয়েছি আমার ছেলে আমি কান্না করতে করতে ঘরে বইতে চিল্লাই পরে রাতে খবর টবর নিয়ে আমার ভাই এসে ভাইয়ের জানে খবর নিছে খবর নিয়ে লাশ নিবে যাইতে পারছে আমার ছেলে এরকম কোনোদিনও করতো না আমার ছেলের দিল একদম নরম আমার ছেলে আপনার দেশবাসীর কাছে আমি চাই আমার ছেলে বিশেষ চাই আর কিছু চাই না আমার শেষ কথা কি হয়েছিল একদম যেহেতু আপনি বলছেন রমজান মাসে ইফতারির ঠিক আগ মুহূর্ত আপনার সাথে আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিল ফোন দিছিল ফোন আমি না ইফতারি করি নামাজ পড়ু আমি আর ফোন ধরতে পারি না 2-3 ফোন দিছিল এরপরে ফাইমের কাছে দিছে ফাইমের কি কইছে 2-3 কথা কইছে কই এসব কিছু নাই কোনো কিছু বলে না যে কোনো ইয়ে করবো আমি বিদেশ বাড়াইছি কত কষ্ট করি বিদেশে গেছে বিদেশে জানে কেন আনছে মেয়ে কেন গেছে আমরা জানি না লোকে একবার একজন আই একজন এক কথা বলে পরে ফোন দিয়েছি এরিয়াতে আমি ঢাকাতে আইসি যেন শিকার দেয় নয় খালি ঢাকাতে পরে জিজ্ঞে গাড়ি চলে চলে গাড়ির আওয়াজ বিদেশ থাকলে তো গাড়ির আওয়াজ নাই ফোন করলে জিজ্ঞেতাম গাড়ির আওয়াজ গা তোর কোনা না আস তুই নাই ডুবাইতে আসি এত এনে শিকার দেন কেন মাইয়া আনিছেন কেন করছে আমরা তো জানি না পরে এবার শিকার দিতে জিজ্ঞেতে পরে শিকার দিছে বাড়িতে তো হাতে মোটে বাড়িতে আইতে দেয় না আটক করে রাখছে কিভাবে রাখছে কোনো ফোনও গেল কথা 2-3 মিনিট ফোন দিত মেয়ের ফোনের তো কথা কইতো আর কার ফোনে দিত না আমার সেটা বলছিল যে বাবা বলছিল যে তাকে হচ্ছিল যে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল দেশে আসার পরে এটা আসলে কিভাবে কোনারে থানাতে আটকে রাখছে রাখি পর ফোন দিছে ফোন দি কত আপনারা কে গার্জিয়ান আসে না কোনো আঙ্গু গার্জিয়ান কেউ যাইতো না হে চলিয়ে দেশে তো হাড়া দেন না কো আপনারা দেশে তো গার্জিয়ান কে হাড়া এখন আঙ্গু গার্জিয়ান কেউ যাইতো না আর বাইরে জিজ্ঞেসি হে যাইতো না ইয়েতের কাছে ফোন দিছে আমার কাছে ফোন দিছে থানার তো আমরা না বিশ্বাস করি না কই না এটার কোনো না ছিল আওয়ামী লীগ ক্ষমতাতে তারা বলে যে আওয়ামী লীগ এই দেশের নাকি সভাপতি না কি জানি না কই কোনো নাই এর কোনো বিচার নাই তারপরে এর আব্বুরে কইছে আব্বু গেছে যাই এরা কি ইয়েটিয়া দিয়ে হারাই দিচ্ছে কোনো এটার কোনো বিচার নাই এ দল এসে আওয়ামী লীগ শেখ হাসিনার ইয়াতে এরা এনে কোনো ইয়াতে নাই এটির কোনো বিচার হইতো না তো এরা মানি চলে এসে জিডি করছিল জিডির কোনো তার ইয়েটিয়া থানাতে জিডি করছিল এখন আল্লাহ ছাড়া তো এই বিচার কেউ করার নেই এখন বিষয় হচ্ছে যে আপনি দেশবাসীর কাছে কি বিচার চাচ্ছেন এখন মা হয়ে আমার ছেলে
আকাশে চাঁদের মতো আছিল। ছেলেরা কিভাবে ভুলে আর করছে, বাড়ি থেকে ভাবিতে দিছে নদীর মার গলা চাই ধরে কান্না করছে। আমি বিদেশ চাইলে ওই অমুক করুন তমুক করুন কত কিছু মার আশা দিয়েছে। এনে চাইছেন যে মেয়ের বলে হয়েছেন, মেয়ের কেন আনছে, এত কিছু করতে পারতেন না আমরা। দেশবাসীর কাছে কি বিচার চান মা হিসেবে? মেয়ের ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। মেয়ের বিচার সঠিকভাবে বিচার করি, মেয়ের ফাঁসি দেখ। মেয়ে কিভাবে আমার কলিজার টুকরা ছেলে রে, আমার কলিজা খালি। আমি দিনে রাতে 24 ঘন্টা কান্না করি। এখনো মিস করেন ছেলেকে? আমি সারাক্ষণ আমি প্রতি কাইকে কাইকে আমি প্রতি নিঃশ্বাসে আমার ছেলের কথা মনে। ছেলের দিল এত নরম ছিল, ছোট বাচ্চাকে দেখলে কোনোদিন একটা জামাইতো না, কোনো ধমক দিত না, কোনো ধমক দিয়ে কথা হইতো না। এই ছেলে এরকম করবো আমি বিশ্বাস করি না। আমি মেয়ের বিচার হোক, মেয়ে কিভাবে আমার ছেলের এইভাবে মারছে। বড় ভাই ছিল কিন্তু আমার সাথে একদম বন্ধু বান্ধব ফ্রেন্ডলি চলতো। যে কি ভাই মারা যাওয়া 3 দিন আগে আমার সাথে মেসেজে কথা বলছে, বাট কল ধরতো না, কল দিলে কল ধরতো না, রিসিভ করতো না, মেসেজে কথা বলতো। তো উনি যে বিয়ে করছে এটা আমরা উনি মৃত্যুর অল্প কিছুদিন আগে আমরা শুনছি, ওর আগে শুনি। তো জিজ্ঞাসা করলাম ভাইয়া বিয়ে করছেন? হ্যাঁ এমনি এমনি মেসেজে, বাট কথা বলতো না, টুকটাক বয়স টয়েস দিত, ভালো টালো আসত নিয়ে। এগুলো আমার সাথে খুবই ক্লোজ ছিল, যে সময় দেশে ছিল বা এলাকায় ছিল আমাদের সাথে আড্ডাও দিত, মানে ফ্রেন্ডলি ছিল এক কথায়। তো এটা হচ্ছে পরিকল্পিতভাবে একটা হত্যা, মানে এটা সবাই জানে। আর দেখি ভাই কিছুর অভাব ছিল না, ও হত্যা মানে ও আত্মহত্যা কেন করবে, এটাই হচ্ছে দেখি সবচেয়ে বড় কথা। কিছুর অভাব থাকলে না বা কিছু চাপে থাকলে না একটা মানুষ আত্মহত্যা করে। আমরা যতটুকু জানি ওকে বর্ষা চৌধুরী যে মেয়েটা, ও পরিকল্পিতভাবে হত্যাই করছে, ওকে বাসায় বন্দি করে। আমাদের কোনো ফোন ধরতো না, আমরা টুকটাক সবসময় বসুমত বাজার আসলে মানে বাড়িতে না আসলেও ও যে মানে বিয়ে টিয়ে করছে এটা তো বাড়িতে জানার পরে বাড়িতে অ্যাবাউট করেনি, কারণ সবাই জানে মেয়েটা ভালো না। সো একদিন বাজার আসছে আর আমি দেখি নাই, আমি রিক্সায় ছিলাম। তো আমি যাওয়ার পথে আমাকে ডাক দিছে, সুমন করে ডাক দিছে। এরকম অনেক কিছু আমরা মিস করি, রাস্তাঘাটে দেখলে কথা বলতো। তুমি আসলে কেমন জানতে জ্যাকি কেমন ছিল এবং এলাকা যেহেতু? সে নিঃসন্দেহে খুব ভালো ছিল, তার এলাকায় সে কোনো রকম কোনো ভেজাল কোনো কিছুতে ছিল না। হে মানে হেরে যদি কেউ কিছু বলে যে একটা গালিও বাদে, সে তার এটা উল্টা রিয়াকশনটা সে করে না, সে উল্টা হাসি দিয়ে বলে কেন গালিটা দিই। ওনার শত্রু নেই, মানে পুরো এলাকাতে কেউ কোনো শত্রু নেই। আপনি আরো কয়েকজনকে জিজ্ঞাসা করেন, ওনার বিপক্ষে কেউ বলবে না। সবাই মানে একটা যারা দেখতো তাকে বুকে টানে নিত, এরকম ছেলে ছিল। দেশবাসীর কাছে কি চাই? দেশবাসীর কাছে আমরা এটাই বিশ্বাস চাই যে এটার একটা উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা সবাই এটা চাই দেশবাসীর কাছে। আবার হের যত বন্ধু বান্ধব সবাই বলে এটা সে কখনো সুইসাইড করতে পারে না, তার এতটা খারাপ সিচুয়েশন মানে ছিল না যে হে সুইসাইড করবে, এরকম কোনো সিচুয়েশনই ছিল না। হে বসুয়াটে, যেমন আমি বসুয়াট থাকি, বসুয়াটের হের বন্ধু বান্ধব আছে, ওদের সাথে আমার আবার ভালো সম্পর্ক। হে তো আমাদের বাড়ির পাশের লোক, আমার সাথে ভালো সম্পর্ক। তারা সব সময় এখনো দেখলে আমাদের বলে আহারে তুই আমার বন্ধুটা এইভাবে চলে গেল, খুব কষ্ট লাগছে। এটা মানে মানতেই পারতেছে না, আমরা শুনি এটা তো মানতেই পারতেছি না।
আমরা কই কি বলে, আমি হবে 2-3 দিন হয়েছে ওনার সাথে মেসেজে কথা বলছি। এরকম সিচুয়েশন থাকলে উনি যেদিন মারা গেছে এর আগের দিন আমি ওনারে মেসেজ দিছি, বাট রিপ্লাই দেয় নাই। প্রতারক একটা ভণ্ড মহিলা তাকে কিন্তু দুনিয়া থেকে কিন্তু শেষ করে দিয়েছে এবং তার পরিবারকে আজকে নিঃস্ব করেছে। সে তার ভাই কিন্তু এখনো কিন্তু অপেক্ষায় আছে যে জ্যাকি মরেনি, জ্যাকি বেঁচে আছে এবং প্রতিদিন ফোনে অপেক্ষায় থাকে জ্যাকি তাকে ফোন দেবে। দর্শক সঙ্গে থাকবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ হচ্ছে যে আপনারা এ দেশের হচ্ছে সবচেয়ে বড় বিচারক, কারণ হচ্ছে যে এ দেশের মনের জোর এবং হচ্ছে যে সত্যের জোর যে বড়, এটাই প্রমাণ করবেন আপনারা।